আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে টপিক হচ্ছে তোমাদের ফিজিক্স সুপার সাজেশন। তোমাদের এর পূর্বেও অনলাইনে সাজেশন দেওয়া হয়েছে। আজকে অনেকের কমেন্টের মাধ্যমে আমরা সুপার সাজেশন দিতেছি আরকি। এখন সুপার সাজেশনের ক্ষেত্রে ফিজিক্স 1 এর যে হক পাবলিকেশন আছে, এই হক পাবলিকেশন থেকে আমরা সাজেশনগুলো দিব। খেয়াল করো, এখন তোমাদের ফিজিক্স 1 এর প্রথম যে অধ্যায় যে ভৌত জগৎ ও পরিমাপ, এই ক্ষেত্রে দেখো প্রথম অধ্যায়ে চ্যাপ্টার 1 এ যেটা এই অধ্যায় থেকে মোটামুটি কোনো রচনামূলক আসে না। শুধু একটা সংক্ষিপ্ত পড়লেই চলে। সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের হক পাবলিকেশন বইয়ের ১ নাম্বার, যেটা মৌলিক রাশি বলতে কি বোঝায় এবং সংক্ষেপে এর আলোচনা করো। বুঝতে পারছো ভাইয়া? এইটা একটা পড়লেই হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্তের জন্য। বাকি দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পোর্টেন্ট একটা অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে দ্বিতীয় অধ্যায়, অধ্যায়টা আমি লিখতেছি দেখো। দেখো দ্বিতীয় অধ্যায়ে আমাদের মোস্ট একটা ইম্পোর্টেন্ট অধ্যায়। এই জায়গা থেকে তোমাদের সংক্ষিপ্তের জন্য ১ নাম্বার যে সংক্ষিপ্তটা এটা আমরা দিচ্ছি দেখো। সংক্ষিপ্ত। দেখো ভাই, সংক্ষিপ্ত দিচ্ছি হয়তো আমরা ১ নাম্বারটা। ১ নাম্বারটা হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য। ভেক্টর রাশি এবং স্কেলার রাশি মধ্যে পার্থক্য। বুঝতে পারছো ভাইয়া? এই পার্থক্য আকারে তোমাদের সর্বনিম্ন ২ টা সংক্ষিপ্ত অবশ্যই থাকবে। এখন এইটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্তের জন্য, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এই জায়গায় তোমার থাকতে পারে দিক রাশি এবং অদিক রাশি পার্থক্য। এটা একই কথা। এখন দেখো ভাইয়া, সংক্ষিপ্তের জন্য আমাদের একটাই পড়লেই হবে। খেয়াল করো, আরেকটা হচ্ছে আমাদের রচনামূলকের জন্য যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। রচনার জন্য দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক অবশ্যই থাকবে ১০০%। দেখো খেয়াল করবে, আর রচনামূলক যে আমাদের এক হক পাবলিকেশন যেটা ৩ নাম্বার, রচনামূলক ৩ নাম্বারটা ভেক্টর যুগের সামান্তরিকের সূত্র। দেখো, এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো। বুঝতে পারছো ভাইয়া? দেখো তোমাদের এই ভেক্টর যুগের সামান্তরিকের সূত্র এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো, এটা ১০০% আসবে। এখন দ্বিতীয় অধ্যায় থেকে এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তারপরে দ্বিতীয় অধ্যায়ে রচনামূলক একটা এবং সংক্ষিপ্ত দিয়েছে একটা তোমাদের সুপার সাজেশন। এরপরে তোমাদের একটা অনলাইনে সাজেশন দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্তের জন্য, সংক্ষিপ্তের জন্য এবং রচনামূলকের জন্য। এটা হচ্ছে তোমাদের একদম সুপার সাজেশন। বুঝতে পারছো? এই ভেক্টর যুগের যে সামান্তরিক সূত্র, এটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবা। এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে তোমাদের ২ নাম্বার, যেটা ক্রস গুণন এবং ডট গুণন। এটা দেখতে পারো, কিন্তু সুপার সাজেশনে এটা রাখতেছি না। বুঝতে পারছো? সুপার সাজেশনে শুধু আমরা ভেক্টরের যে লব্ধির মান ও দিক নির্ণয় এটাই রাখতেছি সামান্তরিকের। খেয়াল করো, এটা অনলাইনে ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। দেখো তৃতীয় অধ্যায় থেকে গতি এবং গতির সমীকরণ। বুঝতে পারছো ভাইয়া? গতি এবং গতির সমীকরণ। এক্ষেত্রে দেখো আমরা যে তৃতীয় অধ্যায়, দেখো ভাই, ৩ নাম্বার অধ্যায় হচ্ছে গতি এবং গতি সমীকরণ। বুঝতে পারছো? এই গতি এবং গতি সমীকরণ থেকে তোমাদের যে সংক্ষিপ্তের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের প্রমাণ করো যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। বুঝতে পারছো ভাইয়া? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো ভাইয়া? এটা অবশ্যই চলে আসতে পারে। এখন খেয়াল করো, এই জায়গাতে তোমার এই জায়গাতে দেখো 2as আছে। এখানে যদি 2as না থেকে 2fs থাকে, এখানে a এবং f দুইটাই একই কথা। বুঝতে পারছো? দুইটাই ত্বরণ। এক্ষেত্রে তোমার কোনো ঘাবড়ানোর কিছু নাই। 2as এবং 2fs একই কথা। বুঝতে পারছো? এখন দেখো ভাই, সংক্ষিপ্তের জন্য এই একটা বললে হবে। আরেকটা হচ্ছে তোমাদের রচনামূলক। দেখো, রচনামূলক ক্ষেত্রে আমরা তৃতীয় অধ্যায় থেকে মাত্র একটাই দিব, যেটা হচ্ছে তোমাদের রচনার জন্য যে ১ নাম্বারটা হক পাবলিকেশন আছে, যে প্রমাণ করো যে
এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বুঝতে পারছো ভাইয়া? এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, তৃতীয় অধ্যায়ের জন্য এটা চলে আসবে আর কি। এখন দেখো এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে। এখন এইটা তোমার সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? এখন এই দুইটা তুমি যদি পারো অবশ্যই একটা থাকবে এই জায়গা থেকে। এখন দেখো তোমাদের চতুর্থ অধ্যায় যেটা বৃত্তাকার গতি, বুঝতে পারছো? দেখো চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের বৃত্তাকার গতি। এই চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের সবগুলো ভিডিও আপলোড করা আছে ফেসবুক পেজ এবং ইয়াতে ইউটিউব চ্যানেলে। এখন দেখো ভাইয়া চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি দেখাই দিচ্ছি। দেখো সংক্ষিপ্ত পর্ব হচ্ছে তোমাদের এই জায়গা থেকে 2 নাম্বারটা যেটা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক দেখাও। আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত একটা পড়লেই হবে। আর রচনামূলক দুইটা, এই জায়গা থেকে দুইটা পড়লেই হবে। দেখো খেয়াল করো ভাইয়া, সংক্ষিপ্ত দেখো সংক্ষিপ্তটা হচ্ছে আমাদের চতুর্থ যে অধ্যায়, আমাদের 4 অধ্যায়ে সংক্ষিপ্ত হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক দেখাও। 1 নাম্বার কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। বুঝতে পারছো ভাইয়া? এটা সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর চতুর্থ থেকে একটা রচনামূলক অবশ্যই থাকবে, এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে। দেখো একটা হচ্ছে তোমাদের যেটা অনলাইনে দেওয়া হয়েছে যে প্রাসের গতিপথ ও বৃত্তাকার, মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো ভাইয়া? এই চতুর্থ অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাসের গতিপথ অধি অধিবৃত্তাকার। বুঝতে পারছো ভাইয়া? প্রাসের গতিপথ অধিবৃত্তাকার এটা মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। দেখো আরেকটা দিব হচ্ছে তোমাদের কেন্দ্রমুখী যে বলটা, দুই নাম্বারটা হচ্ছে কেন্দ্রমুখী বল। F ইকুয়াল এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর। বুঝতে পারছো ভাইয়া? এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষায়। এখন এই দুইটা তোমাদের অনলাইনে ভিডিও দেওয়া আছে। তারপরে দেখো এখন তোমাদের সাজেশনের জন্য যে পঞ্চম অধ্যায় হচ্ছে তোমাদের বল ও ঘর্ষণ। বল ও ঘর্ষণ অধ্যায়টা তোমাদের সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই জায়গা থেকে যে সংক্ষিপ্তটা থাকবে, দেখো খেয়াল করো। দেখো ভাই পঞ্চম অধ্যায়ে তোমাদের সংক্ষিপ্ত যে 1 নাম্বারটা, যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। দেখো সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। বুঝতে পারছো ভাই? এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমাদের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থির কোণের টানজেন্ট সমান। বুঝতে পারছো কিনা এইটা? দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের টানজেন্টের সমান। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ঘর্ষণের সুবিধা অসুবিধা। বুঝতে পারছো? এই 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে ঘর্ষণের সুবিধা ও অসুবিধা। বুঝতে পারছো ভাইয়া? ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের যে পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই অধ্যায়ের জন্য।
এখন দেখো আমরা এই জায়গায় যদি এখন রচনামূলক সাজেশন দিই, তাহলে রচনামূলক এই জায়গা থেকে তোমার একটা মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো একটা, সেটা হচ্ছে তোমার ভরবেগের নিত্যতা সূত্র। বুঝতে পারছো ভাইয়া? পঞ্চম অধ্যায় দেখো, রচনামূলক অংশে দেখো, দেখো হচ্ছে রচনা যদি দেই, রচনামূলক, দেখো এই জায়গা হচ্ছে একটা হচ্ছে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রমাণ করো যে এফ সমান এম এ। বুঝতে পারছো ভাই? একটা হচ্ছে কি বলো ভাইয়া দেখি, এফ সমান এম এ, আর একটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। ভরবেগের নিত্যতার সূত্র। বুঝতে পারছো? ভরবেগের যে নিত্যতার সূত্র, যে আহ, এই ভরবেগের নিত্যতার যে সূত্রটা আছে, ছোট একটা প্রমাণ। এই ছোটটা প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্স ওয়ান যে ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা আসার জন্য এই দুইটা তোমরা একটু দেখে যাবে অবশ্যই ভালো করে। এবং তারপর হচ্ছে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়, দেখো ষষ্ঠ অধ্যায় অভিকর্ষ এবং মহাকর্ষ, এই অধ্যায় থেকে একটা রচনামূলক অবশ্যই থাকবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া তোমাদের যেগুলা সবচেয়ে বেশি কমন সেগুলো আমরা দিচ্ছি, এর আগেও তোমাদের একটা সাজেশন দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে তোমাদের একদম সুপার সাজেশন। খেয়াল করো তোমাদের ষষ্ঠ অধ্যায়ে সংক্ষিপ্ত, যেটা সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের আহ সংক্ষিপ্তের জন্য পর্ব হচ্ছে, সংক্ষিপ্তের জন্য পর্ব হচ্ছে এক নাম্বারটা। বুঝতে পারছো? এক নাম্বারটা হচ্ছে কি বলো দেখি, দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বুঝতে পারছো? দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। আরেকটা হচ্ছে এই জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্র। বুঝতে পারছো ভাইয়া? নিউটনের মহাকর্ষীয় সূত্র, দেখো এই জায়গাতে 2 নম্বর হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি ব্যাখ্যা করো। বুঝতে পারছো ভাইয়া? এই দুইটা থেকে তোমাদের একটা অবশ্যই চলে আসবে ফাইনালে। একটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই ষষ্ঠ অধ্যায়ে যেটা, এটা তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে তোমাদের রচনামূলক এক নাম্বারটা, রচনামূলক এক নাম্বারটা, সেটা হচ্ছে কি বলো ভাই, মুক্তিবেগের রাশিমালা। বুঝতে পারছো ভাইয়া? এটা তোমাকে বর্ণনা করতে হবে যে মুক্তিবেগের রাশিমালা, এটা বর্ণনা করো। দেখো ভাইয়া, মুক্তিবেগের রাশিমালা বর্ণনা করো, এটা তোমাদের ফিজিক্স ওয়ান যে ফাইনাল পরীক্ষা হবে, এটা অবশ্যই থাকবে তোমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে অবশ্যই পড়তে হবে তোমাদের। মুক্তিবেগের রাশিমালা যেটা, যে মুক্তিবেগটা হচ্ছে কি বলো দেখি, কোনো বস্তুকে খাড়া উপর দিকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, সেটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমাদের প্রমাণ অনলাইনে দেওয়া হবে আর কি। এখন তোমাদের মুক্তিবেগের রাশিমালা যদি হয়, তাহলে দেখো সপ্তম অধ্যায়ে চলে যাও। সপ্তম অধ্যায় একটা ছোট অধ্যায়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? সপ্তম অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক দিব, আর এটা থাকবে আশা করি। দেখো এখন পর্ব হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে কি বলো, সরল দোলন গতি। হ্যাঁ, সরল দোলন গতির ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত যেটা, সেটা হচ্ছে সরল দোলন গতি বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে যে একটা সরল দোলন গতির বৈশিষ্ট্য, এগুলো তোমাকে লিখতে হবে সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত তোমরা জানো অবশ্যই, এটা 4 কেজি সাবজেক্ট। সংক্ষিপ্ত সবগুলো সংক্ষিপ্ত জন্য 3 মার্ক করে। বুঝতে পারছো? সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। 2 নাম্বার দিব হচ্ছে একটি
সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। এখন তোমাদের রচনামূলক যেটা একটা মাত্র রচনামূলক মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই আসবে ইনশাল্লাহ আশা করি। রচনামূলক এক নাম্বারটা হচ্ছে কি বলো দেখি, সরল দোলকের গতি একটি সরল দোলন গতি। দেখাও যে সরল দোলকের গতি একটি সরল দোলন গতি। বুঝতে পারছো ভাইয়া? দেখো তোমাদের এই কোশ্চেন ছাড়া তোমাদের মোটামুটি কোশ্চেনই হয় না, এটাই বলা চলে। তোমাদের দেখাও যে সরল দোলকের গতি একটা সরল দোলন গতি। সপ্তম মদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা মাত্র রচনামূলক দিলাম তোমাদের, এটা ছাড়া মোটামুটি কোশ্চেনই হয় না, এরকম বলা চলে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপর দেখো আমাদের অষ্টম যে অধ্যায়, যে কাজ ক্ষমতা এবং শক্তি, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে দেখো এটা কিন্তু তোমাদের যে রচনামূলকটা দিব। দেখো কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাদের সংক্ষিপ্তর জন্য আমি বাছাই করেছি হচ্ছে তোমাদের এক নাম্বার যেটা, যে গতি শক্তি কাকে বলে, এটার গতি সমীকরণ সমীকরণ দাও একটা। এক নাম্বারটা বুঝতে পারছো? সংক্ষিপ্ত এক নাম্বারটা হক পাবলিকেশনের নতুন বই, গতি শক্তি কাকে বলে, এটার গাণিতিক সমীকরণ কি? বুঝতে পারছো ভাইয়া? সংক্ষিপ্ত মাত্র একটা দিচ্ছি তোমাদের, এই দেখতে গতি শক্তি কাকে বলে এবং এটার গাণিতিক সমীকরণটা কি। বুঝতে পারছো? আর রচনামূলক দিব তোমাদের হচ্ছে একটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অষ্টমদের জন্য, সেটা হচ্ছে যে পড়ন্ত বস্তুর নিত্যতা সত্য প্রমাণ করো। বুঝতে পারছো? যে শক্তি কোনো ধ্বংস নাই, শক্তি কোনো সৃষ্টি হয় না। বুঝতে পারছো কিনা? এইটা যেটা রচনামূলক তোমাদের নতুন বইয়ে আছে এক নাম্বারটা, সেটা হচ্ছে কি বলো দেখি, পড়ন্ত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো। বুঝতে পারছো? সপ্তম অধ্যায় থেকে মাত্র একটা রচনামূলক জ্ঞান তোমাদের, আশা করি এটাই পরীক্ষায় থাকবে ফাইনালে। এটা তোমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এটার ভিডিও তোমাদের অনলাইনে দেওয়া আছে। বুঝতে পারছো? চাইলে তোমরা দেখে নিতে পারো। একটা হচ্ছে নবম অধ্যায় যেটা স্থিতিস্থাপকতা, খেয়াল করো। নবম অধ্যায়ে দেখো ভাই, নবম অধ্যায় হচ্ছে তোমাদের স্থিতিস্থাপকতা। বুঝছো কিনা? নবম অধ্যায় স্থিতিস্থাপকতা থেকে তোমাদের সংক্ষিপ্ত জন্য আমরা মাত্র একটা সাজেশন দিব, সেটা হচ্ছে সুপার সাজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে হুকের সূত্র বিবৃতি করো। হুকের সূত্রটি বিবৃতি বা ব্যাখ্যা করো। বুঝতে পারছো? একটা মাত্র দিলাম তোমাদের সংক্ষিপ্তের জন্য সপ্তম অধ্যায় থেকে। রচনামূলক দিব হচ্ছে একটা, যেটা মোটামুটি থাকবেই। বুঝতে পারছো? এই রচনামূলক এখন যেটা দিচ্ছি এটা তোমাদের 100% থাকবে। সেটা হচ্ছে এক নাম্বারটা, দেখাও যে একক আয়তনে বিকৃতির দরুন কৃত কাজ হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। বুঝতে পারছো ভাইয়া? এটা তোমাদের পরীক্ষা অবশ্যই থাকবে। সেটা হচ্ছে দেখাও যে একক আয়তনে বিকৃতির দরুন কৃত কাজ, একক আয়তনে বিকৃতি দরুন কৃত কাজ
হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। বুঝতে পারছো? এটা তোমাদের ফাইনাল অবশ্যই থাকবে আশা করি। রচনামূলক ১ নাম্বারটা এটা হচ্ছে তোমাদের কত অধ্যায় বলো দেখি? এটা হচ্ছে তোমাদের ৯ম অধ্যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের ৯ম অধ্যায়ের জন্য একটা মোস্ট ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এর আগের হয়তো তোমাদের এই অধ্যায়টার সাথে ছিল ৮ম লিখতে হবে। এখন দেখো এটা হচ্ছে ৯ম অধ্যায়ের জন্য। বুঝতে পারছো? এখন দেখো যদি ১০ম অধ্যায়ের জন্য আমরা দেখি, খেয়াল করো ১০ম অধ্যায়ের ক্ষেত্রে দেখো ভাই ১০ম অধ্যায়ের নাম হচ্ছে কি দেখো পৃষ্ঠটান এবং সান্দ্রতা। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তোমাদের দেখাও যে পৃষ্ঠটান সমান পৃষ্ঠ শক্তি। বুঝতে পারছো? ১ নাম্বারের যে রচনামূলক দেওয়া আছে এটা তোমাদের সংক্ষিপ্ত আসতে পারে। বুঝতে পারছো? ১ নাম্বার এটা সংক্ষিপ্ত আসতে পারে যে দেখাও যে পৃষ্ঠটান সমান পৃষ্ঠ শক্তি। বুঝতে পারছো? এটা রচনামূলকে দেওয়া আছে বাকি এটা সংক্ষিপ্ত চলে আসতে পারে। আর একটা হচ্ছে যদি রচনামূলক দেই এই অধ্যায় থেকে আমরা দিব হচ্ছে আমি তোমাদের ২ নাম্বারটা। বুঝতে পারছো? হক পাবলিকেশনের ২ নাম্বারটা যেটা তোমাদের একটা প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? এই প্রমাণটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। বুঝতে পারছো কিনা? একটু জটিল, বাকি বুঝতে পারলে খুবই সহজ। বুঝতে পারছো? তোমাদের এটা অনলাইনে ভিডিও দেওয়া হয় নাই। যদি তোমরা চাও অবশ্যই ভিডিও দিব। এখন দেখো এই তোমাদের ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান দেখো প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান T ইকুয়াল আর রো জি ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে এইচ প্লাস আর ভাগ 3। বুঝতে পারছো? এটা তোমাদের প্রমাণ করতে বলতে পারে। এখন এখানে তোমাকে আরেকটা জিনিস হতে পারে যেটা সেটা হচ্ছে তোমাদের এইরকম না লিখে তোমাদের ডিরেক্ট লিখে দিতে পারে এরকম যে পৃষ্ঠ টান টি ইকুয়াল রো জি এইচ ভাগ 2। বুঝতে পারছো? এরকম থাকতে পারে। ঘাবড়ানোর কিছুই নাই। এই ক্ষেত্রে তোমাদের এই যে আর এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা ক্ষুদ্র হয়ে যাবে। যেহেতু ক্ষুদ্র হবে তার মানে আর এর ভ্যালুটা এমনিতেই ক্ষুদ্র। বুঝতে পারছো কিনা? এখন যদি ক্ষুদ্র হয় তাহলে আর এর ভ্যালু এমনি ক্ষুদ্র আর ৩ দ্বারা ভাগ করে আরো ক্ষুদ্র হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই আর টা মানটা বর্জনীয় মানে বাদ দিয়ে পাই। যদি বাদ দিয়ে দিই তাহলে এইচ টা এটা 0 হয়ে যাবে এটা। আর এইচ টা উপরে চলে আসবে। বুঝতে পারছো কিনা? জাস্ট একটা লাইন করলেই হবে। হ্যাঁ? এখন আরেকটা হচ্ছে তোমাদের যে এই জায়গায় cos থিটাও থাকতে পারে। এই জায়গায় থাকতে পারে হচ্ছে 2 cos থিটা। বুঝতে পারছো? এরকম থাকতে পারে। এবং ঘাবড়ানোর কিছু নাই। ৩ টা প্রমাণ সেম কথা। জাস্ট একটা, একটা করে লাইন বাড়াতে দিলেই হবে। হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের ১০ম অধ্যায় রচনামূলক ২ নাম্বারটা যে প্রমাণ করা যায় ত্বরণের পৃষ্ঠটান সমান T সমান হচ্ছে আ R রো GH ভাগ হচ্ছে 2। হ্যাঁ? এটা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রমাণ ১০ম অধ্যায়ের জন্য। দেখো তারপরে হচ্ছে তোমাদের ১১ অধ্যায়। ১১ অধ্যায়। ১১ অধ্যায় থেকে আমরা কোন রচনামূলক দিব না। বুঝতে পারছো? এই অধ্যায় থেকে শুধু সংক্ষিপ্ত দিব তোমাদের। দেখো ভাই ১১ অধ্যায়ে যেটা সংক্ষিপ্ত দেখো ভাই ১১ অধ্যায় সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ এইচ রো জি প্রমাণ করো। ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ করো যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ এইচ রো জি এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? ২ নাম্বারটা হচ্ছে তোমাদের তরল পদার্থে চাপের যে বৈশিষ্ট্য। বুঝতে পারছো? এই তোমাকে ২ টা বা ৩ টা থাকতে পারে এরকম। তুমি ৩ টা শিখে নিলেই হবে। হচ্ছে তরল
পদার্থের চাপের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বুঝতে পারছো? আর এই হচ্ছে অধ্যায় থেকে তোমাদের রচনামূলক এর থেকে কোনো রচনামূলক নাই, বুঝতে পারছো? এই অধ্যায় থেকে কোনো রচনামূলক দেয়নি তোমাদের। এখন দেখো তোমাদের যে 12 অধ্যায়, 12 অধ্যায়টা হচ্ছে যে তরঙ্গ, বুঝতে পারছো কিনা? তরঙ্গ অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত 1 নাম্বারটা দেওয়া হয়েছে, যেটা তোমাদের পার্থক্য আকারে আছে। দেখো খেয়াল করো, সংক্ষিপ্ত 1 নাম্বারটা দেখো ভাইয়া, 12 অধ্যায়ে সংক্ষিপ্ত 1 নাম্বারটা খেয়াল করো। সংক্ষিপ্ত 1 নাম্বার হচ্ছে আড় তরঙ্গ এবং লম্বী তরঙ্গের মধ্যে পার্থক্য, বা এটা হতে পারে এরকম যে অনুপ্রস্থ এবং দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য, একই কথা, বুঝতে পারছো? এটা হচ্ছে কি বলো দেখি, আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মাঝে পার্থক্য, বুঝতে পারছো? আড় তরঙ্গ ও লম্বী তরঙ্গের মধ্যে পার্থক্য, এটাই চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। কারণ তোমাদের সর্বনিম্ন 2টা পার্থক্য অবশ্যই থাকবে সংক্ষিপ্তের জন্য। এখন দেখো রচনামূলক, এই জায়গা থেকে মাত্র একটা রচনামূলক দিব, যে তোমাদের হক পাবলিকেশনের যে নতুন বই, এই নতুন বই 2 নাম্বারটায় আছে, সেটা হচ্ছে কি বলো দেখি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করো, বুঝতে পারছো? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অগ্র অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করো, বুঝতে পারছো? 12 অধ্যায় থেকে আসলে তোমাদের এইটাই আসবে, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করো, বুঝতে পারছো? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা চলে আসতে পারে 12 অধ্যায় থেকে আসলে। এখন খেয়াল করো, আমরা যদি 13 অধ্যায় চলে যাই, আমাদের 13 অধ্যায় যেটা আছে, দেখো 13 অধ্যায়ে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনামূলক আছে, সেটা হচ্ছে যে শব্দ উৎপন্ন করে শব্দের প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো, বুঝতে পারছো ভাইয়া? এটা তোমাদের অনলাইনে দেওয়া আছে, অবশ্যই সবাই চাইলে দেখে নিতে পারো। দেখো সংক্ষিপ্ত এই জায়গা থেকে 1 নাম্বারটা যেটা, যে কি আছে, শ্রবণোত্তর শব্দের 2টি ব্যবহার, বুঝতে পারছো? সেটা হচ্ছে কি বলো ভাইয়া, 1 নাম্বারটা শ্রবণোত্তর ও অবশ্রুতি শব্দের ব্যবহার লিখো, বুঝছো কিনা? আর রচনামূলক, দেখো রচনামূলক এই জায়গা থেকে যেটা 1 নাম্বার যেটা বললাম, এই 1 নাম্বারটা পড়লেই হবে। সেটা হচ্ছে রচনামূলক 1 নাম্বারটায় আছে যে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় বর্ণনা করো, বুঝতে পারছো? প্রতিধ্বনির মাধ্যমে কিভাবে সমুদ্রের সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় বর্ণনা করো, বুঝতে পারছো ভাইয়া? তোমাদের এটা হচ্ছে 13 অধ্যায়। 13 অধ্যায় হচ্ছে কি বলো দেখি, প্রতিধ্বনির মাধ্যমে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করো। এটা লিখে রাখো, তোমাদের প্রায় মোটামুটি 99% কমন, 99.99% কমন। এটা বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা তোমাদের অনলাইনে দেওয়া আছে, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। এটা তোমাদের চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। 13 অধ্যায় থেকে প্রতিধ্বনির সাহায্যে শব্দের গভীরতা কিভাবে, মানে সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা হয়। হ্যাঁ, এখন তোমরা পড়াবো হচ্ছে তোমাদের 14 অধ্যায়, সাজেশন দিচ্ছি, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তোমাদের কিছু কমেন্ট আসছিল যে ভাই এই 14 অধ্যায়ের যে রচনামূলক তুমি ইকুয়াল এনআরটি এটা একটু করাই দিন। এখন দেখো ভাইয়া, আমাদের ওইভাবে এখনো দেওয়া সম্ভব হয় নাই। বাকি তোমাদের একটা আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, আগে একটু আলোচনা করে দিচ্ছি, বুঝতে পারছো কিনা? যেহেতু অনেকে কমেন্ট করেছিলা, খেয়াল করো এখানে।
দেখো ভাই, সংক্ষিপ্ত এই জায়গা থেকে পড়বো হচ্ছে 1 নাম্বার যেটা এসটিপি। এসটিপি বলতে কি বুঝো? এসটিপি বলতে কি বুঝো? বুঝতে পারছো ভাই? এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা বললে হবে ইনশাআল্লাহ, আশা করি। আরেকটা আছে, সেটা হচ্ছে বয়েলের সূত্র বিবৃতি করো, ব্যাখ্যা করো। এখন খেয়াল করো, আরেকটা হচ্ছে তোমাদের রচনামূলক, যেটা 1 নাম্বার, একটা বললে হবে ইয়াদের থেকে। সেটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে পিভি ইকুয়াল এন আর টি। বুঝতে পারছো ভাইয়া? এটা হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি। এটা হচ্ছে রচনামূলক 1 নাম্বার। এটা হচ্ছে তোমাদের 14 অধ্যায়। 14 থেকে তোমাদের রচনামূলক একটাই আসবে, আসলে এটাই আসবে। প্রমাণ করো যে পিভি ইকুয়াল এন আর টি। বুঝতে পারছো? এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা আছো, সিভিল বা কনস্ট্রাকশন ফার্স্ট সেমিস্টার যারা আছো, আর তোমাদের ইলেকট্রনিক্স সেকেন্ড সেমিস্টার যারা আছো, তোমাদের কেমিস্ট্রিতে এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। 3য় অধ্যায় গ্যাস যে অধ্যায়টা ছিল, 3য় অধ্যায়, কিন্তু এটা তোমাদের আসে নাই। এই জন্য তোমাদের ফিজিক্সে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? এখন এই জন্য এটা তোমরা অবশ্যই পড়ে নিবা। দেখো, আর তোমাদের 15 অধ্যায়, 15 অধ্যায় থেকে তোমাদের কোনো রচনামূলক দিব না। বুঝতে পারছো? এই থেকে একটা সংক্ষিপ্ত দিব, সেটা হচ্ছে 15 অধ্যায় থেকে একটা সংক্ষিপ্ত দিব। 15 অধ্যায় রচনামূলক নাই, সংক্ষিপ্ত দিব হচ্ছে তোমাদের দেখো, খেয়াল করো, সংক্ষিপ্ত এই জায়গা থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো? আপেক্ষিক, 1 নাম্বারটা, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো? বুঝতে পারছো? আরেকটা দিচ্ছি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত জন্য, সেটা হচ্ছে জলীয় বাষ্প এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক দেখাও। বুঝছো কিনা? জলীয় বাষ্প এবং বায়ু চাপের মধ্যে সম্পর্ক, এটা তোমাদের যদি রচনামূলকে দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত দিচ্ছি, এই জন্য সংক্ষিপ্ত আসলে শর্ট করে দিবা। ঠিক আছে? 3 মার্কের জন্য যতটুকু দিলে হয়। এখন খেয়াল করবে, তোমাদের 1 থেকে 15 অধ্যায় পর্যন্ত আমি শর্ট সাজেশন দিয়েছি তোমাদের। এখানে তোমাদের রচনামূলকের জন্য আমি সর্বোচ্চ 10 থেকে 12টা দিয়েছি, 12টা হয়ই নাই। বুঝতে পারছো? এখানে এই কয়েকটা যে দিয়েছি তোমাদের, এই দিকে থেকে কমন পড়বে ইনশাল্লাহ, আশা করি। আর 14 অধ্যায় যেটা, তোমরা একটু খেয়াল করো, তোমাদের 14 অধ্যায়ে আছে হচ্ছে তোমার পিভি ইকুয়াল এনআরটি। এটা জাস্ট মুখে বলে দিচ্ছি। বুঝতে পারছো? দেখো, পিভি ইকুয়াল এনআরটি যেটা তোমাদের 14 অধ্যায় রচনামূলক, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে পিভি ইকুয়াল এনআরটি। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে বলছে। এখন এই ক্ষেত্রে তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, জাস্ট আমি সংজ্ঞা লিখছি না। দেখো, এই ক্ষেত্রে তোমাদের 3 জনের 3টা সূত্র মুখস্থ করতে হবে। একটা হচ্ছে তোমার বয়লের সূত্র, বয়লের সূত্র। আরেকটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আরেকটা হচ্ছে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো। বুঝতে পারছো ভাইয়া? এই 3টা সূত্র তোমাকে যদি পারো না, এমনিতে পারে যাবা। বুঝতে পারছো? খেয়াল করো ভাইয়া, এই জায়গায় আছে কি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই 3টা সূত্র থেকে আমাদের এই প্রমাণটা হবে। এখানে দেখো, বয়েলের সূত্রটা যদি হয়, তাহলে হবে হচ্ছে স্থির তাপমাত্রা, স্থির টেম্পারেচার। আরেকটা হচ্ছে স্থির প্রেসার বা স্থির চাপ। আর অ্যাভোগাড্রোর ক্ষেত্রে হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপ। এই ক্ষেত্রে দুইটাই স্থির। বুঝতে পারছো? আমি জাস্ট থিমটুকু বলে দিচ্ছি, আর তুমি লিখে নিতে পারো। আমি যে বলতেছি, তুমি ভিডিওটা থামায় লিখেও নিতে পারো। এক্ষেত্রে দেখো ভাইয়া, বয়েলের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন
তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। খেয়াল করো একটু, যদি তুমি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাও। দেখো, এই জায়গায় যদি সাপোজ ধরলাম হচ্ছে যে কোনো একটা গ্যাস আছে, বুঝতে পারছো? এইটাতে একটা গ্যাস আছে সাপোজ, এইখানে একটা ধরলাম হচ্ছে এটা আয়তন হচ্ছে ভি, বুঝতে পারছো কিনা? এখন এই জায়গাতে just বড় করে লিখি আমি, একদম ছোট হয়ে গেছে। দেখো, মনে করো এই জায়গায় কিছু গ্যাস আছে, যে কোনো একটা গ্যাস। এখন এই জায়গায় একটা আয়তন নিয়ে অবশ্যই আছে গ্যাসটা, ধরলাম হচ্ছে এটা ভি আয়তন। এখন এই জায়গাতে একটা তুমি প্রেসার ক্রিয়েট করো, যদি একটা প্রেসার দাও, যদি প্রেসারটা দাও, তাহলে বলো কি হবে? অবশ্যই এটা চাইপে যাবে, কারণ গ্যাস কি খুব অণুগুলা একদম ছড়ানো। এই জন্য এটা যদি চাইপে তো কমে যাবে, বুঝতে পারছো? যদি প্রেসার দেই তাহলে আয়তন কমতেছে। আর একটু যদি এখন প্রেসারটা আমি নিয়ে নিই, মানে কমাই ফেলি, আর একটু জায়গা বাড়াই দিই বা প্রেসার কমাই, তাহলে কি হবে বলো দেখি? যেহেতু গ্যাস তাহলে সম্পূর্ণ ছড়া যাবে, সেহেতু এই জায়গাতেই গ্যাস চলে যাবে, অর্থাৎ কি হবে? এখন আয়তন বেড়ে গেছে। তার মানে হবে কি, দেখো আমি নর্মালি বোঝা যাচ্ছে যে চাপ এবং আয়তন যেটা একটার একটার উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের হবে কি, যে বয়েলের সূত্রটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? তার মানে আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তার মানে হবে কি, 1/p। বুঝতে পারছো? আরেকটা দেখো, চার্লসের সূত্র, বুঝছো কিনা? চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপ, মানে প্রেসার স্থির থাকবে। এখন স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা সমানুপাতিক। তার মানে আয়তনটা কার সমানুপাতিক বলো? টেম্পারেচারের সমানুপাতিক। এই জন্য বিষমানুপাতিক কি? আর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে তোমার নির্দিষ্ট আয়তন, আয়তনটা স্থির থাকবে। বুঝতে পারছো? নির্দিষ্ট আয়তনের সকল গ্যাসে, এদের হতে পারে অক্সিজেন, হতে পারে কার্বন ডাইঅক্সাইড, হতে পারে কার্বন কার্বন মনোক্সাইড, বুঝতে পারছো কিনা? কার্বন মনোক্সাইড, বা হতে পারে আহ সালফিউরিক অ্যাসিড, বা যে কোনো একটা অ্যাসিড, বুঝতে পারছো কিনা? যে কোনো একটা অ্যাসিড, সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকবে। বুঝতে পারছো? আবার বলতেছি, দেখো, অ্যাভোগাড্রো সূত্র থেকে স্থির তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। আর অণুকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের এন দ্বারা। বুঝতে পারছো? তার মানে আয়তনটা হবে এন এর সমানুপাতিক। বুঝতে পারছো? এখন এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটা সমীকরণ যদি আমি, এই তিনটা সমীকরণ থেকে যদি পাই, 1 নং, 2 ও 3 নং হতে পাই। খেয়াল করো ভাইয়া, এই জায়গায় যদি সবগুলা ভি আছে, তার মানে বি লিখলাম সমানুপাতিক। দেখো, পিটা নিচে আছে আর বাকি সবগুলো আছে কোথায়? উপরে। তার জন্য লিখে দেওয়া হচ্ছে, উপরে লিখলাম এন এবং টি। বুঝতে পারছো? এবার খেয়াল করো, এই জায়গায় সমানুপাতিক চিহ্ন আছে, তার মানে সমানুপাতিক যদি চিহ্ন তুলে ফেলি, তাহলে একটা কি নিব? অবশ্যই ধ্রুবক নিব। ধ্রুবকটা নিলাম হচ্ছে আমি কে, উপরে হবে টি, কে ভাগ হচ্ছে টি। বুঝতে পারছো? এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গায় পিটা আছে কোথায়? নিচে। তার মানে এই জায়গায় যদি আড়াআড়ি গুণ করে দিই, পিটা অবশ্যই কোথায় যাবে বলো? উপরে চলে যাবে। তার মানে এই জায়গায় লিখবো হচ্ছে কি বলো দেখি, পি বি ইকুয়াল এন কে টি। বুঝতে পারছো? জাস্ট এনটাকে সামনে নিয়ে আসছি, কেটাকে আর টিটা টি, আর পিটা এই পাশে চলে আসছে। এখন খেয়াল করো, এই জায়গাতে আমাদের যেহেতু গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস সমীকরণ যেটা, পিবি ইকুয়াল এনআরটি, এই ক্ষেত্রে সবসময় গ্যাসের যে একটা ধ্রুবক, এই ধ্রুবকটা আর ধরে নেওয়া হয়। বুঝতে পারছো? আর ধরে নেওয়া হয়, আর এর আর একটা মানও আছে, 0.082। বুঝতে পারছো? এর মানও একটা আছে। এই জন্য আবার ধ্রুবক হিসেবে কি ব্যবহার না করে, এই জায়গায় জাস্ট আর ব্যবহার করবো, পিবি ইকুয়াল এন কে এর পরিবর্তে আর টি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রমাণ। দেখো ভাই, এটা আমি একদম সংক্ষিপ্ত করে লিখছি জাস্ট বোঝানোর জন্য। দেখো, এখানে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যে ভয়েলের যে সূত্রটা আমি বাংলায় বলছি, এই বাংলায় লিখতে হবে। চার্লসের সূত্র বাংলায় লিখতে হবে, অ্যাভোগাড্রোর সূত্র এটা বাংলাতে লিখতে হবে। লেখার পরে জাস্ট লেখার পরে পরে এই যে বি সমানুপাতিক, এটা তারপরে চার্লসের সূত্র নিচে লিখবা হচ্ছে বি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রোর সূত্র বাংলায় লেখার পরে নিচে লিখবা এটা। তারপরে এইটাকে 1 নং, এটাকে 2 নং, এটাকে 3 নং ধরে, এই যে 1 নং, 2 নং, 3 নং হতে পারে, এটুকু লিখলে হবে। বাকি এই জায়গাতে একটু লাইন লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় মোলার দ্রবক যেটা, গ্যাসীয় দ্রবক হিসেবে কে এর পরিবর্তে আর ব্যবহার করে পাই। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমাদের প্রথমে লিখতে হবে যে, মনে করি বি, যে চলকের যে পরিচয়টা, এটা দিয়ে দিবা। বি মানে কি হচ্ছে আয়তন, পি মানে হচ্ছে চাপ, টি মানে হচ্ছে কি তাপমাত্রা। এইভাবে এইগুলো দিয়ে দিলেই হবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আজকে এই পর্যন্তই। বাকি তোমাদের সুপার সাজেশন যে ফিজিক্সের দেওয়া হলো, আশা করি এইগুলো থেকেই কমন পড়বে, তোমরা অবশ্যই এটা পড়বা। বাকি তোমাদের আরো যদি অন্য কোনো বই সুপার সাজেশন লাগে বা সাজেশন লাগে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। বুঝতে পারছো? আমাদের কি বলে, সবগুলা বইয়েরই মোটামুটি সাজেশন দেওয়া হয়েছে। আর কিছু বাকি আছে, তোমাদের পরীক্ষার আগে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। বাকি অন্যান্য কোনো যদি তোমাদের কমেন্ট থাকে, অবশ্যই আমাদের জানাবা। ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমাদের
পরবর্তী যে সেমিস্টারগুলা, এই সেমিস্টারগুলাতে যদি তোমাদের অনলাইন কোনো ক্লাস থাকে যেকোনো সাবজেক্টের, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা এবং আমাদের ভিডিও ছাড়ার সাথে, সাথে তোমরা যাতে পেতে পারো, এই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিতে পারো। ঠিক আছে ভাই? আজকে আশা করি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পরীক্ষা ভালোভাবে দাও। যেহেতু তোমাদের ১১ তারিখ তোমাদের ফিজিক্স পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের এইজন্যই তোমাদের এত তাড়াতাড়ি ফিজিক্স 1 সাজেশনটা দেয়া হলো। এখন তোমাদের 80 থেকে আশা করি আসবে ইনশাআল্লাহ আশা করি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই।